আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা। এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। আশা করব আগামীতে সালমানের জায়গায় সাইফুর এসে বসবে না। আশা করব বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই হবে যখন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদ্যুৎ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারবো, ঘুষ দুর্নীতি কমিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের সময় সংসদে যাত্রাপালা হতো, কবিতা আবৃত্তি হতো, মমতাজের গান হতো, কিন্তু এখন সংসদে নামাজের কথা হয় এবং নামাজকে প্রাধান্য দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনি যদি অনুমতি দেন আর বিরোধী দলের নেতৃবৃন্দ যদি বলেন তাহলে এই দুটো বিল পাশ করে আমরা নামাজের জন্য যাই। নামাজ তো ডিলে করা যাবে না। জি, ওকে। আমার মনে হয় নামাজের অনুমতি দে, নামাজের এই বিলের জন্য নামাজ ক্যানট ওয়েট। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর আজকে সংসদে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে যা শুনলে আপনারা খুশি হবেন। আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার যে আইন, সেই আইন সংসদে পাশ হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এখন আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে রুমিন ফারহানা কিন্তু অন ফায়ার, বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে এবং যৌক্তিক কথা বলেছে। তো দর্শক, এখন আপনাদের রুমিন ফারহানা যে সংসদে যে বক্তব্যটা দিয়েছে ওই পুরো বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন এবং রুমিন ফারহানার পুরো বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা যৌক্তিক মনে হয়েছে সেটার উপরে একটা কমেন্ট করে যাবেন। তো বেশি দেরি করবো না, চলুন আমরা রুমিন ফারহানার সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না, আর সবকিছু যখন ঠিক হয় তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি সবকিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকে সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। মাননীয় স্পিকার,
রাষ্ট্রপতি ভাষণের 5 নম্বর প্যারায় বলা হয়েছে বিবিএস এর চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 3.49%। প্রবৃদ্ধি হচ্ছে, উৎপাদন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বরং উৎপাদন ও সেবা খাতগুলোকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়। সেই দুই খাতেই কর্মসংস্থান চলছে। একে চাকরিবিহীন প্রবৃদ্ধি বলে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষতার অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাধ্য হচ্ছে অন্য লোক নিয়োগ দিতে, অর্থাৎ কর্মমুখী শিক্ষা দিয়ে চাকরির জন্য প্রস্তুত করতে আমরা ব্যর্থ হচ্ছি। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের বেকারত্বের হার যেখানে 3.01%, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের ক্ষেত্রে এটি 8.7%। ভাষণের 6 নম্বর প্যারায় মূল্যস্ফীতির কথা বলা আছে। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে বিশ্ব ব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর লাল তালিকায় অলরেডি বাংলাদেশের নাম গেছে। এর সরাসরি প্রভাব পড়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ওপর, যাদের মোট আয়ের 2/3 থেকে অর্ধেক পর্যন্ত খাবার কিনতেই চলে যায়। ক্রমাগত মূল্যস্ফীতি দারিদ্র বাড়ায়, পুষ্টিহীনতা তৈরি করে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে সরাসরি প্রভাব রাখে। মাননীয় স্পিকার, প্যারা 7-এ রাষ্ট্রপতি 19 ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা দাঁড়িয়েছে $34.78 বিলিয়ন বলে ঘোষণা করেছেন। এই বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলো পোশাক রপ্তানি। এরপর আছে প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স, বৈদেশিক ঋণ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, বৈদেশিক অনুদান ইত্যাদি। একক শিল্প হিসেবে তৈরি পোশাক খাতের উপর অতিরিক্ত নির্ভরতা, বৈদেশিক ঋণ বেড়ে $113.51 বিলিয়ন হওয়া, এফডিআই এর ক্রমাবনমন ইত্যাদিকে মোকাবেলা করতে হলে রফতানি পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের কোনো বিকল্প নাই। সম্প্রতি সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে, তাই এখন থেকেই আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্ত না হলে এই চাপ সামাল দেয়া সত্যিই কঠিন। পাশাপাশি হুন্ডি ও অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত 15 বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে, যার পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে $23,400 কোটি, সেটি ফেরত আনা না গেলে কিংবা ব্যাংক খাতে থাকা 6 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা না গেলে অর্থনীতির পুনরুদ্ধারের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পাচারকৃত টাকার 75% যায় ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। গত 10 বছরে এই ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়েছে $68 বিলিয়ন। সুতরাং এই মিথ্যা ইনভয়েসিং বন্ধ করা না গেলে টাকা পাচারও বন্ধ সম্ভব নয়। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক তদারকি উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত, খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা। এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন, তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আমার সময় 2 মিনিট বাড়িয়ে দিতে। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, প্রভিসি নিয়োগ দেয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। দলদাস শিক্ষকদের হাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপের অনুরোধে অলরেডি আপনাকে আজকের দিনের মধ্যে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে 10 মিনিট। সুপ্রিয় দর্শক, আপনারা রুমিন ফারহানার ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।